নমস্কার, ভূতভীষণ পডকাস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শুভ। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রতি শনি ও মঙ্গলবারের মতোই আজ শনিবারেও আমি হাজির হয়েছি একটি হাড়হিম করা সত্যি ভৌতিক ঘটনার এপিসোড দিয়ে, যেটি পাঠিয়েছেন রিসেন্ট প্রয়াগরাজ কুম্ভমেলা ফেরত আমাদের চ্যানেলেরই একজন সদস্য। কৃষ্ণনগর নদিয়া থেকে আজকের ঘটনাটি পাঠিয়েছেন চন্দন মণ্ডল। যে ঘটনাটি তিনি আমাদের পাঠিয়েছেন সেটি কুম্ভমেলাতে গিয়ে এক সন্ন্যাসীর থেকে জানতে পেরেছিলেন। আসলে চন্দনদা আমাদের চ্যানেলের অনেক দিনেরই সদস্য, আর যেহেতু উনি এইসব ঘটনা শোনেন তাই তিনি আমাদের হয়েই এক প্রকার ঘটনাটা সংগ্রহ করেছেন, এটা বলা যেতে পারে। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা নিজের করে আমাদের দেখার জন্য। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, শুরু করছি চন্দনদার পাঠানো আজকের ঘটনাটি। আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি যে ঘটনাটি আপনারা শেষ পর্যন্ত না শুনে থাকতে পারবেন না। তাহলে চলুন শুনে নিন আজকের ঘটনাটি। হাই শুভ ভাই, আমি চন্দন মণ্ডল, কৃষ্ণনগর নদিয়া থেকে তোমার চ্যানেলের ঘটনাগুলি শুনি। আমি নভেম্বর মাস থেকে তোমার চ্যানেলে জুড়ে রয়েছি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, আর আমার ছোট থেকে সাসপেন্স আর হরর টাইপ ঘটনা শুনতে খুব ভালো লাগে। অনেক তান্ত্রিক আর সাধকের থেকেও অনেক ঘটনা শুনেছি, তবে আমার জীবনের শোনা সব থেকে সেরা ঘটনা শুনে ফিরলাম রিসেন্ট প্রয়াগরাজে অনুষ্ঠিত কুম্ভ মেলায় গিয়ে। আমরা কুম্ভে গিয়েছিলাম শিবরাত্রির যোগের সময়। আমার বাবা বাদে আমার মা, ছোট বোন, 2 ছেলে, আমার স্ত্রী, এই কজন গেছিলাম। কুম্ভ মেলায় পৌঁছে স্নান সম্পন্ন করে আমরা সকলে সেখানকার দর্শনীয় স্থানগুলোতে যাওয়ার জন্য ঠিক করেছিলাম যে প্রথমে কোথায় যাওয়া হয়। তবে আমি সবাইকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম যে যেখানেই যাই না কেন অন্ততপক্ষে একটা দিন কুম্ভের মেলায় আসা কিছু সাধকের সাথে দর্শন করে তাদের থেকে কিছু স্মৃতি নিয়ে ফিরব। আর আমি নিশ্চিত ছিলাম এই সমস্ত সাধকের থেকে আশ্চর্যজনক কিছু ঘটনা জানতে পারবই। আর সত্যি বলতে তেমনটাই হয়েছিল, যেমনটা আমি শুনতে প্রস্তুত ছিলাম। আমরা বাঙালি সাধারণত বাংলা ছাড়া অন্যান্য ভাষা খুব একটা ভালো সহজগম্য নয়। কুম্ভের মতো বিশাল এলাকায় লাখো লাখো সাধু সজ্জন মানুষেরা এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে। বিভিন্ন ভাষার সাধু সন্ন্যাসীদের দর্শন করেছি। তাদের ভাষা বুঝতে না পারলেও অন্তত তারা এটা বলতে চান যে সেটা অন্তত ব্যবহারিক পরিচয়তে বুঝেছিলাম। এরকম অনেক সাধকের মধ্যে একসময় আমার কথা হয় একজন এমন সাধকের সাথে যাকে দেখা মাত্র আমার মনে হয়েছিল ওনার থেকে কিছু জিনিস জেনে ফিরতে পারবো। গায়ে ছাই ভস্য মাখা, কপালে একটা কালো তিলক। আশেপাশের অন্যান্য জায়গার মতো সেরকম লোক নেই। সামনে মাটির খোলা দিয়ে অদ্ভুত রকমভাবে একটা মূর্তির মতো তৈরি করেছেন, যেটাকে দেখে মনে হচ্ছে তার সামনেই মহাদেব যেন ধ্যানত অবস্থায় বসে রয়েছেন। আর সেই সাধক ওনার মুখোমুখি হয়ে একদৃষ্টে তার দিকে চেয়ে রয়েছেন। দূর থেকে ওনাকে দেখেই আমি স্থির করি ওনার থেকে ওনার জীবনের কিছু অভিজ্ঞতার কথা জানব। সপরিবারে ওনার কাছে গিয়ে ওনাকে প্রণাম নিবেদন করে ওনার কাছাকাছি বসি। আমরা ওনার কাছাকাছি যেতেই শুরুতে কোনো প্রতিক্রিয়া না দেখালেও কিছুক্ষণ পরে আমাদের দিকে তাকান। ওনাকে আবার আমরা সপরিবারে প্রণাম নিবেদন করি। উনি ছিলেন হিন্দিভাষী। আমাদের ওনার ভাষাতেই আশীর্বাদ করেন। বেশ কিছুক্ষণ ওনার সঙ্গে কথা বলার পর আমি ওনাকে ওনার জীবনে ঘটা কিছু আকস্মিক ঘটনার কথা জানার জন্য অনুরোধ করি। তিনি আমার প্রবল ইচ্ছাশক্তি দেখার পরে ওনার জীবনে ঘটা একটি ঘটনার কথা আমাকে বলতে লাগলেন। ঘটনাটি শুরু করার সময় তিনি আমাকে বলেন, ঘটনাটি শোনার পরে তোমার কি মনে হবে জানি না, তবে ঘটনাটি
আমার কাছে অবিশ্বাস করার মতো কোনো জায়গা নেই। এবারে ঘটনাটি শোনার পর তোমার সেটি ভৌতিক মনে হবে নাকি অন্য কিছু, সেটা তোমার ব্যাপার। আমি ওনাকে অত্যন্ত আগ্রহের সঙ্গে ঘটনাটি বলার জন্য অনুরোধ করি। এরপর তিনি যে ঘটনাটি আমাদেরকে বলেন সেটা শোনার পর আমাদের পরিবারের সকলের রক্ত ঠান্ডা হয়ে যায়। সেই সাধক জানান ওনার যখন 29 বছর বয়স সেই সময় তিনি গৃহত্যাগী হন। ওনার যে ঠাকুরদাদা ছিলেন তিনি ছিলেন সেই সময়কার একজন খুবই নামকরা মানুষ। পেশায় উনি ওকালতির কাজ করলেও প্রয়োজন ছাড়া খুব একটা কথাবার্তা তিনি কিন্তু কারোর সঙ্গে বলতেন না। এভাবেই তিনি ঘটনাটা শুরু করেন। তিনি বলেন, ছোটবেলা থেকে যখনই ওনাকে দেখেছি ততবারই দেখেছি বিচিত্র সব বইপত্র নিয়ে তার কাঠের চেয়ারটিতে বসে এক মনে সেটি বিড়বিড় করে পড়ে চলেছেন। আমার বাবারা ছিলেন 3 ভাই, তিনি ছিলেন সব ভাইদের থেকে ছোট, আর আমি ছিলাম আমার বাবার 3 সন্তানের বড় ছেলে। আমার ভাইয়েরা সবাই আমার পিঠাপিঠি। তারা সবাই যার যার সংসারের দায়িত্ব কাঁধে নিলেও আমি কোনোদিন এই সমস্ত বিষয়ে ঢুকতে চাইনি। ঠাকুরদার প্রচুর সম্পত্তি জমিজমা থাকা সত্ত্বেও কেন জানি না সেসবের প্রতি কোনো মোহ আমার জন্মায়নি, যার জন্য হয়তো আজ এখানে আসতে পেরেছি। আমার বয়স যখন 9 বছর সে সময় আমার ভীষণ রকম শরীর খারাপ হয়েছিল। ছোট থেকেই আমি ভীষণ স্বাস্থ্যোজ্জ্বল ছিলাম, কিন্তু এই রোগটা হওয়ার পরে আমার শরীরে এতটাই পরিবর্তন আসে যেটা আমার পরিবারের লোকেরা এবং সেই সময় আমার গ্রামের আশেপাশের লোকেরা যারা আমায় দেখেছিল তারা ছাড়া কেউ আর বিশ্বাস করতে পারবে না। সে সময়ও আমার ঠাকুমা বেঁচে ছিলেন। ঠাকুরমা ভীষণ রকম কাজে লেগে থাকতেন, একরকম একাই পুরোটা সংসার সামলাতেন। বাবার কাজ ছিল যে সমস্ত লোকেরা ঠাকুরদার কাছ থেকে জমি নিয়ে চাষবাস করত তাদের থেকে ফসল বা টাকা আদায় করা। যাই হোক, আবার অসুস্থ হবার প্রথম 3 দিন মা ঠাকুমা ছাড়া অন্য কেউ বিশেষ একটা গুরুত্ব দেয়নি। শুরুর দিকে জ্বর আসতো আর তার সাথে ভীষণ রকম কাশি। সেই সময় জ্বর সর্দি কাশি হলে ডাক্তার দেখানোর কথা চিন্তা কেউ করতো না, কারণ গ্রামাঞ্চলে সে সময় ডাক্তার ছিল না বা কোনো স্বাস্থ্য কেন্দ্রও ছিল না সেই সময়। কবিরাজ বা বাড়ির টোটকা ওষুধেই ভরসা করতো সবাই। আমার ক্ষেত্রে অন্য কিছু হয়নি। বাড়ির টোটকা ওষুধ খাওয়ার পরেও যখন জ্বর কাশি কমছিল না তখন একটু মা ঠাকুমা চিন্তা শুরু করে। আমার অসুস্থতার কথা বাবা জানলেও ভয়ঙ্কর কিছু ঘটেছে বলে মনে করেনি, যার কারণে খুব একটা চিন্তিতও তিনি ছিলেন না। 7 দিন জ্বর কাশি থাকার পরেও যখন ঠিক হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না, বাবা গ্রামেরই একজন কবিরাজের বাড়ি গিয়ে তাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। কবিরাজ এসে সবকিছু শুনে অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে বাবাকে বলে, সবকিছু তো দেখলাম, তোমরা কাল সকালে একটু আমার বাড়ি যেও, যে কোনো একজন যেও, আমি ওষুধ বানিয়ে রাখবো, সেটা এনে ওকে খাওয়াতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। এই বলে কবিরাজ চলে যায়। বাবা পরদিন খুব সকালে বাড়ির একজন কাজের ছেলেকে সাথে নিয়ে কবিরাজের বাড়ি গিয়ে সেই ওষুধ নিয়ে আসে। বাবা এসে সেই কবিরাজের ওষুধটা সেই নিয়ম মতো আমাকে খাওয়ানোর কথা বলে আমার মাকে। 4 দিনের জ্বর আর কাশিতে আমার পুরো শরীর যেন ঝাঁঝরা হয়ে যাওয়ার মতো হয়ে গেছিল।
বিছানা ছেড়ে উঠে হাঁটাচলা করার মতো শক্তিও পেতাম না। মা বিছানাতে আমাকে ধরে বসিয়ে ওষুধ খাইয়ে দিত। আরো টানা 3 দিন কবিরাজের দেওয়া ওষুধ খাওয়ার পরেও যখন বিন্দুমাত্র কোনো সুস্থতার লক্ষণ দেখা গেল না আমার মধ্যে, মা ঠাকুমা বাবাকে বলে কবিরাজকে আরো একবার বাড়িতে নিয়ে আসার জন্য। যথারীতি কবিরাজকে আবার নিয়ে আসে বাবা। কবিরাজ সেইবার এসে যখন কোনো ভালো লক্ষণ বুঝতে পারল না, আর আমার শারীরিক অবস্থা দেখার পরও বাবাকে বলে, ওকে তোমরা না শহরে নিয়ে যাও, শহরে নিয়ে গিয়ে চিকিৎসা করাও, আমার না ওর লক্ষণটা খুব একটা ভালো লাগছে না। তবে নিয়ে যাওয়া বললেই তো আর নিয়ে যাওয়া হয় না। সে সময় আমাদের গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য কোনো ভালো যানবাহন তো দূর, ভালো রাস্তাঘাট পর্যন্ত ছিল না। আমার ঠাকুর দাদা তখনও পর্যন্ত আমার অসুস্থতার কথাটা জানতেন না। আগেই বলেছি, তিনি বেশিরভাগ সময় একাই কাটাতেন তার নিজের ঘরে। ওকালতির কাজ ছেড়ে দেওয়ার পর বাইরেও বেরোতেন না সেরকম আগের মতো আর। তাছাড়া জমি জমার দায় দায়িত্ব বাবা জ্যাঠাদের ওপরে দেওয়ার পর সাংসারিক বিষয়েও খুব একটা নজর দিতেন না। বাবা শহরে গিয়ে একজন ডাক্তারের সাথে কথা বলে ওনাকে আমাদের বাড়ি নিয়ে আসে। তাকে আনার পর ডাক্তারবাবু আমাকে দেখে বেশ কিছু ওষুধ দেয় আর বলে যে 5 দিনের বেশি জ্বর থাকবে না, সেরে যাবে, ওনাকে ওষুধটা খাওয়ান, ভালো হয়ে যাবে। যদি এই 5 দিন ওষুধ খাওয়ার পরেও কোনো পার্থক্যই দেখা না যায়, আমাকে একটু জানাবেন। এই বলে ডাক্তারবাবু চলে যান। 5 দিন ওষুধ খাওয়ার পরও আমার কোনো পার্থক্যই দেখা দিচ্ছিল না। শেষমেশ ডাক্তারবাবুকে আবার খবর দেয় বাবা। উনি আবার আসেন, ওষুধ খাবার পরে কি কি সমস্যা হয়েছে বা আগের থেকে আলাদা কিছু পরিবর্তন দেখা দিয়েছে কিনা সে ব্যাপারে জানতে চান। আমার ঠাকুমা আমি যে ঘরে শুয়ে থাকতাম সেই ঘরের মেঝেতে বসে ঠাকুরের নাম জপতে থাকে, আর মা দুশ্চিন্তায় সারিতে চোখের জল মুছে ডাক্তারবাবুর প্রশ্নের উত্তর দেয়। আমি নিজেও বুঝতে পারছিলাম আমি হয়তো মৃত্যুর পথযাত্রী। এত কবিরাজ ডাক্তারের ওষুধের পরেও যখন কোনো কাজ হচ্ছে না, আমাকে বোধ হয় আর বাঁচাতে পারবে না এরা। তবে 9 বছর বয়সে এর থেকে বেশি কিছু মাথায় সে সময় আমার আসেনি। বাড়িতে ডাক্তারবাবুর আসার খবরটা সেই সময় ঠাকুরদার কানে পৌঁছায়। তিনি ওনার ঘর থেকে বেরিয়ে আমি যেই ঘরে থাকতাম সেই ঘরের ভেতরে আসে। সেই সময় আমার বাবাও ঘরের দরজার পাশে দাঁড়িয়ে। আমাকে ওই অবস্থায় দেখে ঠাকুরদা বাবাকে আর ঠাকুমাকে প্রশ্ন করে যে, এত খারাপ অবস্থা তোমরা আমাকে জানাওনি কেন? আমি তো কিছু একটা ব্যবস্থা নিতে পারতাম। কারো মুখে আর কোনো আওয়াজ বেরোচ্ছিল না সে সময়। ঠাকুরদা ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেন যে তিনি কি বুঝছেন। এরপর ডাক্তারবাবু ঠাকুরদাকে জানান, কিছু মনে করবেন না, ওর অসুখের লক্ষণ দেখে ওকে যে ওষুধ দিয়ে গেছিলাম 5 দিন খাওয়ার জন্য, তো ওষুধটা ঠিকমতো খাওয়া হলে সেরে যাওয়ার কথা, কিন্তু কেন পরিবর্তন যে হচ্ছে না আমি একটু ধন্দে রয়েছি। ওকে পরীক্ষার জন্য শহরে নিয়ে যাওয়া প্রয়োজন। আপনারা যদি ওনাকে শহরে নিয়ে যান তাহলে হয়তো আমি পরীক্ষা করে জানতে পারবো যে বিষয়টা কি হয়েছে। ঠাকুরদার সাথে সাথে সম্মতি দেন। তিনি আমার বাবাকে বলেন, যে কোনো মূল্যে যেন বিনা কষ্টে ওকে নিয়ে যাওয়া হয়।
শহরে যাওয়ার তো রাস্তা খুব একটা ভালো নয়, একটা ঘোড়ার গাড়ি নিয়ে নিস। বাবা আমার মা আর ছোট ভাই সাথে যায়। শহরে গিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন সেই ডাক্তারবাবু, কিন্তু কোনো কিছুতেই কোনো সমস্যা ধরতে পারলেন না। তবে কোনোরূপ ভনিতা না করে তিনি আমার বাবাকে স্পষ্ট জানিয়ে দেয় যে তার পক্ষে আমাকে সুস্থ করে তোলা একদম অসম্ভব হয়ে পড়েছে। তিনি রোগের উপসর্গ দেখতে পেলেও পরীক্ষা নিরীক্ষার পরেও কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। তিনি আমার বাবাকে অনুরোধ করে জানান যে ওনাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। বাবা আর মা গভীর চিন্তায় পড়ে যায় আমাকে নিয়ে। 15 দিনেরও বেশি হয়ে যায় আমার এরকম অবস্থা। দম নিতে কষ্ট হয়, বেশি কাশলে মনে হতো মাথা আর মাথা নেই। মনে হতো মাথার উপর 50 কেজি ভারী বস্তা চাপানো রয়েছে। বেগতিক দেখে আমার বাবা মা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসেন। ঘোড়ার গাড়িতে করে আস্তে আস্তে রাস্তার উত্তর দিকে আমার মা লক্ষ্য করেন একজন সাধক একটা বেল গাছের নিচে বসে একা একা তার সামনে মাটির মণ্ড দিয়ে একটা মূর্তির মতো বাড়িয়ে তার সামনে ধ্যান করছেন। মা বাবাকে বলে যে গাড়ি থামিয়ে ওনার কাছে একটু যেতে আমাকে নিয়ে। কিন্তু নির্জন জায়গায় গাড়ি থামানোর কথা বাবা শুনতে চাননি। আমি শুয়ে থাকা অবস্থায় সব শুনতে পাচ্ছিলাম, কিন্তু কোনো কিছু বলার মতো শক্তিও শরীরে ছিল না। বাবা গাড়ির চালককে না থামার কথা বলে। এরপরে ঘন্টা 3 পরে আমরা আমাদের বাড়িতে পৌঁছাই। বাড়িতে পৌঁছানো মাত্র ঠাকুরদা আমার কাছে আসে, আমার মাথায় হাত বুলিয়ে দেয় আর সবার সামনে বলে যে তিনি গত রাতে স্বপ্নাদেশ পেয়েছেন এক সাধকের দ্বারা আমার নাকি এই অস্থিরতা দূর হবে। ঠাকুরদার মুখে সাধক বা তান্ত্রিকের কথা শুনে কেউ বিচলিত হয়নি, কারণ সবাই জানতেন ঠাকুরদা এর আগেও এরকম স্বপ্নাদেশ পেয়েছেন আর তার স্বপ্নাদেশ মতো অনেক কাজ সফলও হয়েছে। যাই হোক, আমার মা ঠাকুরদার কাছে জানতে চায় যে কোন সাধকের কাছে আমাকে নিয়ে যাওয়া হবে। ঠাকুরদা জানায় এমন এক সাধক যিনি নির্জন নিরালায় একান্তে একটা বেল গাছের তলায় বসে সাধনা করবে। চট করে মায়ের খেয়াল আসে রাস্তায় আস্তে আস্তে দেখা সেই সাধকের কথা, যে কিনা বেল গাছের তলায় বসে ধ্যান করছিলেন। আমার ঠাকুরদা শীঘ্রই বাড়ির গরুর গাড়িতে করে আমার মা বাবা আর আমাকে নিয়ে সেই সাধকের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে সেই সাধকের দেখা মেলে। ঠাকুরদা গাড়ি থেকে নেমে আমাকে নিয়ে সেই সাধুর কাছে যায়। সাধু আমাদের ওনার কাছে যাওয়ার আওয়াজ পেতেই চোখ মিলে আমাদের দিকে তাকান। ঠাকুরদা ওনাকে আমার ব্যাপারে সমস্তটা জানান। সাধু কিছুক্ষণ আমার চোখের দিকে অপলক দৃষ্টিতে দেখার পর আবার ধ্যানে মগ্ন হন। কিছুক্ষণ পর সে সাধু ঠাকুরদা আর আমাকে ওনার কাছে থাকতে বলে, বাকি মা আর বাবাকে একটু দূরে গিয়ে দাঁড়াতে বলেন। আমি ওরকম অসুস্থতার মধ্যে কোনো কিছু শুনে মনে রাখার মতো অবস্থাতেই ছিলাম না। সাধু ঠাকুরদাকে জানায় আমার এমন একটি রোগ হয়েছে যেটা ডাক্তার কবিরাজ দিয়ে সারানো সম্ভব না। ঠাকুরদা আমাকে যে কোনো মূল্যে সুস্থ করে তুলতে চেয়েছিলেন, যার জন্য তিনি সেই সাধককে জিজ্ঞেস করেন যে আমাকে কি করে সুস্থ করে তোলা সম্ভব, আর সম্ভব হলে সেটা কিভাবে।
সাধক আবার ঠাকুরদাকে এরপরে কি বলেছিল সেই মুহূর্তে ঠিক বুঝে উঠতে পারেনি। শুধু দেখেছিলাম সাধকের সাথে অনেকক্ষণ কথা বলার পর ঠাকুরদা আর কোনো কথা বললেন না। আমাকে কোলে নিয়ে গরুর গাড়িতে আমাকে শুইয়ে দিয়ে কারো কোনো কথার উত্তর না দিয়ে সবাইকে বাড়িতে যাওয়ার নির্দেশ দেন। এরপরে আমরা বাড়ি চলে আসি। বাবা আমাকে কোলে করে ঘরে এনে বিছানায় শুইয়ে দেয়। ঠাকুরদা কারোর সাথে কোনো কথা না বলে ওনার ঘরে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দেন। আমি যেই ঘরটাতে থাকতাম সেই ঘরটার উত্তর পশ্চিম দিকে ঠাকুরদার সেই ঘরটা ছিল, যেটা আমার ঘরটার জানালা খোলা অবস্থায় থাকলে জানালা দিয়ে সরাসরি দেখা যেত। আমরা বাড়ি পৌঁছেছিলাম বিকাল 3:30 নাগাদ। ঠাকুরদা ঘরের দরজা বন্ধ করার পর আমার ঘরে যে ঘড়িটা ছিল তাতে 5টা বাজার বেল পড়ে। ঘড়ির বেল পড়ার আওয়াজ শেষ হতেই ঠাকুরদা ঘরের দরজা খুলে আমার ঘরের দিকে আসেন। ঘরে এসে তিনি আমার মাকে বলেন, ওকে তোমরা কাল সকাল 8টার মধ্যে স্নান করে রেডি করে দেবে, এরপরে কিছু কাজ আছে। এরপরে কাউকে কিছু না বলে তিনি কোথাও বেরিয়ে পড়েন। রাত 8টার দিকে ঠাকুরদা গরুর গাড়িতে চড়ে বাড়িতে ফেরেন। পরদিন সকালে ঠাকুরদার কথা মতো আমাকে বাড়ির সাথে লাগোয়া পুকুরে স্নান করিয়ে রেডি করানো হয়। ঠাকুরদা আবার গরুর গাড়িতে চড়ে বেরিয়ে যান। ঘণ্টাখানেক পরে সেই সাধককে সাথে করে ঠাকুরদা বাড়ি আসেন। ততক্ষণে বাড়ির সবার মনে চিন্তার মেঘ ঘিরে ফেলেছে। ঠাকুরদা সেই সাধককে বাড়ির উঠোনে একটা আসন পেতে বসার অনুরোধ জানান, কিন্তু সাধক সোজা সাপটা জানিয়ে দেন যে ওনার সেসবের প্রয়োজন নেই। উঠানে বসার পূর্বে তার ঝোলা থেকে এমন কিছু জিনিস সেই সাধক বের করে যা দেখে সবাই শিহরিত হয়। আস্ত একটা মরার খুলি আর 2টো হাড় বের করেন তিনি, যার একটা হাড় দিয়ে কিছুক্ষণ মন্ত্র উচ্চারণের পর একটা গণ্ডি করেন তিনি, আর তারপরে সেই গণ্ডির ভেতরে বাড়ির সব লোকেদের এসে দাঁড়াতে বলেন। সবাই ওনার কথা মতো গণ্ডির মধ্যে এসে দাঁড়ান। এরপরে নির্দেশ দেওয়া হয় আমাকে সেই গণ্ডির মধ্যে এনে যেন শুইয়ে দেওয়া হয়। আমি সে সময় মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে শুয়ে সমস্ত কিছু দেখছিলাম। মা আমাকে নিয়ে গিয়ে সেই গণ্ডির মধ্যে শুইয়ে দেয়। কিছুক্ষণ পর অবিশ্বাস্যভাবে একটা ঘটনা ঘটে। সেই মরার খুলি সামনে রেখে তাতে কিছুটা সিঁদুর দিয়ে বিড়বিড় করে মন্ত্র পাঠ করেছিলেন সেই সাধক। সবার চোখের সামনে দেখা গেল সেই খুলিটা যেন মাঝে মাঝে একটু করে কেঁপে উঠতে লাগলো। এরপরে অনেকক্ষণ ধরে মন্ত্রপাঠ চলতে থাকে, পূজা অর্চনা চলতে থাকে। সেই সাধক সবাইকে একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে পূজা শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন সেই গণ্ডি থেকে বেরোতে না যায়, সে যতই গুরুত্বপূর্ণ কাজ পড়ুক না কেন। এরপরে প্রায় আরো 40 মিনিট মতো মন্ত্রপাঠ চলতে থাকে। এরপরে মন্ত্রপাঠ থামিয়ে সবাইকে যা জানায় সেই সাধক, সবার চোখ কপালে উঠে যায়। সাধক জানায় সুরকালীর প্রকোপের কারণে আমার এরকম অবস্থা হয়েছে। আগামী অমাবস্যার রাতে পূজার কাজ করলে আমাকে সুস্থ রূপে পাওয়া যাবে। এতে করে বাড়ির সবাই সম্মতি জানায়। অমাবস্যা হতে 4 দিন সময় বাকি ছিল। গ্রামেরই এক প্রতিমা শিল্পীকে দিয়ে একটা মূর্তি তৈরি করার নির্দেশ দেন সেই সাধক। কিন্তু প্রতিমার রূপ কি হবে জানতে চাইলে সাধক জানায় আজ রাতেই সেই শিল্পী স্বপ্নাদেশ পেয়ে মূর্তি গড়তে থাকবে।
আপনারা শুধু অমাবস্যার দিনে সন্ধ্যাবেলা গিয়ে মূর্তির তৈরির যথাযথ দক্ষিণা দিয়ে মূর্তিটা সাথে নিয়ে আসবেন। এই বলে সাধক সবাইকে যে যার ঘরে চলে যাওয়ার নির্দেশ দিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। বাড়ি ছেড়ে যাওয়ার আগে তিনি ঠাকুরদাকে বলে যান অমাবস্যার রাতে সে একা চলে আসবে, এসে যা করার করে দিয়ে যাবে। তিনি আরো বলে যান একজোড়া পায়রা বলির জন্য জোগাড় করে রাখতে। যথারীতি 4 দিনের মাথায় অমাবস্যার তিথি। সন্ধ্যাবেলা মৃৎশিল্পীর বাড়ি গিয়ে মূর্তির কথা বলতেই সেই শিল্পী এমন একটা মূর্তি বের করে আনেন যা দেখে চমকে যায় যারা সেই মূর্তিটাকে আনার জন্য গেছিল। যাই হোক, তারা মূর্তি কারিগরের দক্ষিণা দিয়ে মূর্তিটাকে বাড়ি নিয়ে আসে। লোকের মুখে খবরটা আগেই ছড়িয়েছিল যে আজ আমাদের বাড়িতে সেই সাধক আসবেন আর আমাকে সুস্থ করে তোলার জন্য সুরকালীর পূজা করবেন। বাড়ির উঠোনে আশেপাশের লোকজন একটা একটা করে ভিড় হয়ে যায়। সেই সমস্ত লোকেরা, এমনকি আমাদের বাড়ির বাকি সমস্ত লোকেরা এই মূর্তিটাকে দেখে ভীষণ রকম ভয় পেয়ে যায়। রাত 9টার কিছু পরে সেই সাধক আমাদের বাড়িতে আসে। সমস্ত পূজার জিনিসপত্র ওনার কাছে দিয়ে দেওয়া হয়। আমাকে ওনার কাছে নিয়ে গিয়ে মাটিতে শুইয়ে দেয়। ঘন্টা 3 এক মন্ত্র পাঠ করার পর, পূজা আর্চা করার পর পায়রা জোড়াটা সাধক শুধু হাতে নিয়ে মন্ত্র পাঠ শুরু করে। অবিশ্বাস্য রকম ভাবে সবার চোখের সামনে কোনো অস্ত্র বা বল প্রয়োগ না করেই দেখা গেল সেই সাধকের হাতে থাকা পায়রা দুটোর গলা ধর থেকে আলাদা হয়ে গেল, আর তার রক্ত সেই মূর্তির মাথার ওপরে গিয়ে পড়ল। তারপরে পূজা সম্পন্ন হলে সাধক বাড়ির লোকেদের বলে আমাকে যেন সেই মূর্তির সামনে এনে প্রণাম করানো হয়। সাধকের কথা মতো সবকিছু করা হলো। ঠিক সেই মুহূর্তে থেকে আমি অনুভব করতে পারলাম যে আমার যেন শরীরে একটু বল পাচ্ছি, আগের মতো কাশিটাও নেই। এরপরে সাধক ঠাকুরদাকে বলে যে দেখ এবারে কি হয়। ঘন্টা খানেক যেতে না যেতে আমি যেন আগের মতো সুস্থ হয়ে গেছিলাম। আবার হঠাৎ এরকম ভাবে সুস্থ হওয়াটা সবার কাছে একটা অবিশ্বাস্য বিষয় মনে হয়েছিল। যেখানে কবিরাজ, বড় ডাক্তারেরা আমাকে সুস্থ করে তুলতে পারেনি, সেখানে এই সাধকের দ্বারা করা জিনিসে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব কেউ বিশ্বাস করতে পারছিল না। এখন এই ঘটনাটা তোমাদের কাছে কি মনে হবে সেটা তোমার ব্যাপার। যাই হোক, এই বলে সেই সন্ন্যাসী তার জীবনে ঘটা ঘটনাটা শেষ করে। সাধকের কাছে এত বড় ক্ষমতা রয়েছে দেখে সেদিন থেকে সংসারের মধ্যে থেকেও সন্ন্যাসী হওয়ার পথে এক পা অগ্রসর করেছিলেন সেই লোক। পরবর্তীতে গৃহত্যাগী হয়ে পুরনো জীবন মোহমায়া ত্যাগ করে তার বাকি জীবনটা ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করেন। সন্ন্যাসীর থেকে এরকম একটা ঘটনা জানার পর সেটা তোমার সাথে শেয়ার না করে পারলাম না, তাই লিখে পাঠাচ্ছি। আমি জানি যে তোমার ঘটনাটি পছন্দ হবেই। তোমার চ্যানেলের সমস্ত ঘটনাই আমি শুনেছি বা প্রত্যেকটি এপিসোডই আমি দেখেছি। এমনকি আমাদের বাড়ির সবাই খুব আগ্রহে থাকে তোমার চ্যানেলের এই ঘটনাগুলো শোনার জন্য। যাই হোক, ঘটনাটি পড়ে শুনিও আর খুব ভালো থেকো, আর আমাদের সকলকে এরকমই ঘটনা উপহার দিতে থাকো। আজকের মতো এখানে শেষ করলাম। ভবিষ্যতে আরও একদিন কোনো ঘটনা লিখে পাঠাবো। আমার জীবনে অনেক উপলব্ধি রয়েছে, অনেক ঘটনায় আমি অনেকের কাছ থেকে শুনেছি, সেগুলো লিখে পাঠাবো। আজকের মতো এটুকুই। ধন্যবাদ।
অনেক ভয়ঙ্কর একটা ঘটনা আজকে কিন্তু আপনারা শুনতে পারলেন। আমি ঘটনাটা শোনার পরে মানে পড়ার পরে খুবই বিচলিত হয়েছিলাম যে এরকম ঘটনা যে ঘটে থাকে, একজন সাধক কীভাবে তার বাড়িঘর ছেড়ে দিয়ে একদম জীবনটা পুরো সন্ন্যাসের নিয়ে নেয়। যাই হোক, এরকম ঘটনা কুম্ভমেলায় যে ঘটেছে সেটা একটা ঘটনা যে আমার সঙ্গে উনি শেয়ার করেছে, তার জন্য চন্দনদাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আরেকবার। তো অনেকদিন পর কিন্তু এরকম একটা ঘটনা আমাদের চ্যানেলে এসেছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তো শ্রোতা বন্ধুগণ, আপনারা ঘটনা যারা শুনলেন, আপনাদের ঘটনাটি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তা আমি নিশ্চিত যে আপনারা ঘটনাটি পুরোটা শুনেছেন আর আপনাদের ঘটনাটি খুব ভালো লেগেছে। তো আমি চাই যে আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে বা আপনারা কোনো ঘটনা এরকম শুনে থাকেন কারো কাছ থেকে, তো সেই সমস্ত ঘটনাগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। আর আমি চাই যে আপনারা আপনাদের পরিচিত সবার সঙ্গে আপনাদের চ্যানেলের আমাদের চ্যানেলের লিঙ্কগুলো একটু শেয়ার করবেন, যাতে করে আপনাদের পরিচিত সবাই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন। আর আমাদের দ্বারা উপস্থাপিত এই ঘটনাগুলো, যেগুলো বিভিন্ন জায়গা থেকে অনেকে আমাদের চ্যানেলে লিখে পাঠাচ্ছেন, তারা আমাদেরকে যে পাঠান সেই ঘটনাগুলো, সেগুলো আপনারা শুনতে পারবেন। আমাদের পরিবার আরও বড় হয়ে উঠবে, আমি এইটাই চাই। আর যত সংখ্যক শ্রোতা জুড়বে, আমরা কিন্তু তত বেশি সংখ্যক সত্য কিছু ঘটনা ভৌতিক অলৌকিক যাই বলুন না কেন, সেগুলো কিন্তু আমরা জানতে পারবো। আমরা অনেক ঘটনার সাক্ষী থাকব। যাই হোক, আজকের ঘটনাটা এটুকুই ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর দেশের বাইরে থেকে যদি কেউ ঘটনা আমাদের চ্যানেলে লিখে পাঠাতে চান, তো আমি অনুরোধ করব যে আপনারা ঘটনা লিখে না পাঠিয়ে আপনারা ভয়েস ক্লিপ করে পাঠাবেন, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে আপনার বলার ধরনটা, আপনি কীভাবে কী বোঝাতে চেয়েছেন। যাই হোক, অনেকে এই সমস্ত ঘটনা যারা বিশ্বাস করেন না, আমাদের চ্যানেলের এই সমস্ত ঘটনাগুলো আগে অনেক ঘটনায় আমরা আপলোড করেছি, ভৌতিক ঘটনা। একটা দিনে বিশ্বাস করাটা না করাটা স্বাভাবিক ব্যাপার, অনেকে বিশ্বাস করবেন, অনেকে করবেন না। তো যে সমস্ত শ্রোতা বিশ্বাস করেন না, আমি চাই যে আপনারা কিন্তু ঘটনাগুলো এন্টারটেনমেন্ট হিসাবে শুনতে পারেন। তবে আজকে যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, উনি কিন্তু একদম নিজস্ব চাক্ষুষ সেখানে গিয়ে প্রয়াগরাজে গিয়ে কুম্ভমেলায় একজন সাধকের কাছ থেকে জেনেছেন। যাই হোক, ঘটনাটি আপনারা শুনলেন, আমি শোনালাম। আপনারা যদি কোনো এরকম ঘটনা অলৌকিক বা ভৌতিক ঘটনা পাঠাতে চান আমাদের, বা আপনাদের পরিবারের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে চ্যানেলের ইমেল আইডি bhutbishonstory@gmail.com, এছাড়া ইনস্টাগ্রাম আইডি শুভ1694 আর অমিতা সরকার 4540, এটাতে কিন্তু আপনারা লিখে পাঠাতে পারেন। এছাড়া আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9563116731, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করে আপনার ঘটনাটি কিন্তু শেয়ার করতে পারেন। আর যদি আপনারা চান যে আমাদের চ্যানেলের স্টুডিওতে এসে আপনি লাইভে ঘটনাটি বলতে চাইছেন, তাহলে কিন্তু আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা অনুরোধ করব যে আপনারা আমাদের চ্যানেলের স্টুডিওতে আসুন, এসে আপনার মুখে আমাদের সমস্ত শ্রোতাগন্ধের আপনার সাথে ঘটা বা আপনার শোনা ঘটনাটি শেয়ার করুন। আর যাই হোক, আজকের মতো এটুকুই, বেশি কথা বাড়ালাম না। ফিরে আসবো আগামী আরেকটি এপিসোড নিয়ে, আগামী মঙ্গলবারে। যে ঘটনাটি পাঠিয়েছেন আরও একটি আমাদের চ্যানেলেরই শ্রোতা, আমাদের চ্যানেলেরই সদস্য। আগামী এপিসোডে আপনারা সেই ঘটনাটি শুনতে পারবেন, ওনার জীবনেই ঘটা। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। ফিরে আসবো আগামী মঙ্গলবারে আরেকটি ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।